আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা মুসলিম আমরা জানি যারা ইসলামী আইনশাস্ত্রে পারদর্শী তাদেরকে আমরা ফকিহ বা মুফতি বলে থাকি, আর যারা আইনশাস্ত্রে পারদর্শী তাদেরকে আমরা লয়ার, লিগ্যাল অ্যাডভাইজার, অ্যাডভোকেট, জাজ, লিগ্যাল প্র্যাকটিশনার অনেক নামে অভিহিত করে থাকি। আর যারা বিজনেস বা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস সম্পর্কে খুব ভালো ধারণা রাখেন তাদেরকে আমরা সিএফও বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এভাবে বিভিন্ন নামে আমরা নামকরণ করে থাকি। আর যারা ইসলাম ধর্মীয় অনুসারী তারা আমরা জানি যে কোরআন শরীফে অনেক কিছুরই ব্যাখ্যা রয়েছে, কিন্তু কোরআনের ব্যাখ্যা অনেক সময় আমাদের কাছে ক্লিয়ার হয় না, তখন আমরা হাদিসের কাছে ফিরে যাই। যখন হাদিসের ব্যাখ্যা থেকেও স্পষ্ট করে বোঝার জন্য আমরা ইজমার কাছে যাই, ইজমাতে ক্লিয়ার না হলে আমরা কিয়াসে যাই, কিয়াস না হলে ইস্তেহাদ যেটা আছে এই বিষয়গুলোর কাছে যাই। অর্থাৎ একটা বিষয় এখানে ক্লিয়ার, সেটা হচ্ছে যে সময়ের পরিবর্তনের কারণে নতুন নতুন প্রবলেম আবির্ভাব হয়। সো নতুন প্রবলেম আবির্ভাব হলে সেটার ব্যাখ্যা যখন আমাদেরকে দিতে হয় তখন আমরা সাধারণত সেই ব্যাখ্যাকে আমরা প্রিভিয়াস যে সমস্ত আইন আছে সেটার আলোকে আমরা সেটার ব্যাখ্যা নিয়ে থাকি এবং দিয়ে থাকেন যারা বিশেষজ্ঞ আছেন তারা। সো এটা একটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া এবং হচ্ছে যে আপনার হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিংয়েও এই বিষয়টি মেনটেন করা হয়। অর্থাৎ হচ্ছে যে এক্সিস্টিং যে প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপালগুলো যখন আপনাকে নতুন পরিস্থিতির আলোকে নতুন নতুন জিনিসের আবির্ভাবের কারণে যখন সেটার ব্যাখ্যা দিতে অপারগ হয় অথবা কোনো মিস্টেক ধরা পড়ে অথবা নতুন পলিসির অ্যাপ্লাই করার প্রয়োজন হয় অথবা পুরাতন পলিসি চেঞ্জেস করার প্রয়োজন হয়, তখন কিন্তু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলছে যে আপনি অ্যাকাউন্টিং বিশেষজ্ঞরা বলছে যে আপনারা সেটা চেঞ্জ করতে পারেন। এবং এই পরিবর্তনের জন্য কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং যে স্ট্যান্ডার্ড আছে ওনারা একটা পলিসি, ওনারা একটা স্ট্যান্ডার্ড দিয়েছে, সেই স্ট্যান্ডার্ডটা সম্পর্কে একটু আলোচনা করা যাক। অর্থাৎ অ্যাকাউন্টিংয়েরও কী হয় পরিবর্তন হয়, এটা মেনে নিতে হবে। যারা মনে করেন যে একেবারে অ্যাকাউন্টিংটা রিজিড, সেরকম কিন্তু কিছুই নয়। সো এটা হচ্ছে যে তাদের যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের যে 8 নাম্বার পলিসি, সেই পলিসির মধ্যে তারা এই জিনিসগুলো আলোচনা করছে। সে আলোচনার মধ্যে আমরা দেখতে পারি যে তারা সাধারণত বলেছে যে নতুন পলিসি কী করতে পারে, অ্যাকাউন্টিং পলিসি আসতে পারে এবং সেটা যদি পলিসি অ্যাপ্লাই করতে তাহলে কীভাবে করতে হবে সেই বিষয়টা তারা ব্যাখ্যা করছে। তারা বলেছে যে পুরাতন পলিসি চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, চেঞ্জেস অ্যাকাউন্টিং পলিসি। সো যদি আপনি পুরানো যেই প্র্যাকটিসটা আপনি করেছেন সেটাকে যদি চেঞ্জ করতে চান তাহলে আপনাকে কীভাবে চেঞ্জ করতে হবে সেটাও কিন্তু আলোচনা করা হয়ে থাকে। আবার হচ্ছে আপনি যে অ্যাকাউন্টিং এস্টিমেশন করেছেন অনেক সময় সেটাও চেঞ্জ করতে লাগতে পারে। সো সেটার চেঞ্জটা আপনি কীভাবে নেবেন এবং যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেই ভুলভ্রান্তিটা কীভাবে আপনাকে কারেকশন করতে হবে সেটাও আপনাকে এখানে আলোচনা করা হয়েছে। তো আমরা যদি দেখে থাকি যে প্রথমে হচ্ছে যে আমরা যে আমাদের যে অ্যাকাউন্টিং পলিসি, যদি নতুন অ্যাকাউন্টিং পলিসি আমাদের চয়েস করতে হয় তাহলে আমরা সেটা কীভাবে চয়েস করব। প্রথমে বলি যে আমাদের পুরনো যে পলিসিগুলো আছে অ্যাকাউন্টিং সাধারণত যে পলিসিগুলোর ক্ষেত্রে অনুসরণ করা সেগুলো হচ্ছে কিছু অ্যাকাউন্টিং প্রিন্সিপাল থাকে, কিছু বেস থাকে, কিছু কনভেনশন থাকে, কিছু রুলস থাকে, কিছু প্রিন্সিপাল থাকে, সংক্ষেপে পিবিসিআরপি। এই পলিসিগুলোর আলোকে যখন আপনি দেখবেন যে এই পলিসিগুলোকে ফলো করে আপনার যে এক্সিস্টিং যে প্রবলেমটা আছে সেটা সমাধান করা যাচ্ছে না, তখন আপনি নতুন পলিসি অ্যাপ্লাই করতে পারেন বা নতুন পলিসি আপনি ডেভেলপ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার নতুন পলিসিটি কী করতে হবে, সেটা এক্সিস্টিং যে আইএফআরএস ফ্রেমওয়ার্ক আছে সেটার সাথে কনসিস্টেন্ট হতে হবে, সেটা রিলেভেন্ট হতে হবে, সেটা রিলায়েবল হতে হবে। অর্থাৎ হচ্ছে সেটা বিশ্বাসযোগ্য হতে হবে, সেটা প্রাসঙ্গিক হতে হবে এবং এক্সিস্টিং যে ফ্রেমওয়ার্ক আছে সেই ফ্রেমওয়ার্কের সাথে মিল থাকতে হবে। এটা যদি আমরা একটু ব্যাখ্যা এভাবে দেখি, এক্সাম্পল দিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এক্সাম্পলটা হচ্ছে এরকম যে ধরেন আপনি হচ্ছে যে একটা সফটওয়্যার কিনলেন, সেই সফটওয়্যার হচ্ছে ইনট্যাঞ্জিবল একটা অ্যাসেট। এখন সফটওয়্যারটা সাধারণত IAS 38 এর সাথে অ্যাপ্লিকেবল হয়, অর্থাৎ এটা দিয়ে সেটার ব্যাখ্যা দেওয়া যায়। সো এর সাথে যখন আপনি নতুন যে ক্রিপ্টোকারেন্সি আপনি কিনতে গেলেন সেটার ব্যাখ্যা তো ক্রিপ্টোকারেন্সি নেই, তখন সেটা আপনি কী করবেন, সেটার ক্ষেত্রে আপনি একটা নতুন পলিসি অ্যাপ্লাই করতে যাচ্ছেন। সো ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে আপনি IAS 38কে আপনি ফলো করে নতুন আপনি ম্যানেজমেন্ট নতুন একটা পলিসি সে ডেভেলপ করতে পারে। এটা হচ্ছে যে IAS 8 মধ্যে সেটা আপনাকে অনুমোদন দেওয়া হয়েছে, আপনি সেটা করতে পারেন। দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখতে পারছি সেটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টিং পলিসি যদি আপনি চেঞ্জ করতে চান, অর্থাৎ হচ্ছে যে অনেক সময় নতুন একটা ইস্যু আসে, যেটা হচ্ছে যে আপনার প্রবলেম আসে নতুন সময়ের কারণে, তখন সেটা আপনার পুরাতন যে পলিসি আছে সেটাকে আপনাকে চেঞ্জ করতে হয়। এবং
যখন আপনি সেই চেঞ্জটা করবেন তখন আপনাকে চেঞ্জটা এমন হতে হবে যে সেটা আপনাকে অধিকতর বিশ্বস্ত এবং রেলিভেন্ট আপনাকে তথ্য দিবে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা যে ট্রিটমেন্টটা করতে পারি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যে অনুমোদনটা দিয়েছে সেটা হচ্ছে আপনি একটা রেট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশন আপনি করবেন। এখন রেট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশনটা কীরকম যদি আমরা সেটা বলি, সেটা হচ্ছে যে আপনি এমন একটা ট্রিটমেন্ট সেখানে দিবেন যাতে হচ্ছে বর্তমান সময়ে আপনি যে কারেকশনটা দিচ্ছেন সেই কারেকশনটা এমনভাবে হবে যেন প্রিভিয়াস কারেকশনটার মধ্যে সেটার প্রভাব পড়ে, অর্থাৎ রেজাল্টটা এমনভাবে আসবে যেন বোঝা যাচ্ছে যে প্রিভিয়াস কারেকশনটা এই একই আলোকে হয়েছিল। এই ধরনের ট্রিটমেন্ট দেওয়ারকে সাধারণত রেট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশন বলে। আমি একটি এক্সাম্পল দিলি জিনিসটা আপনাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এবং এই রেট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশন করার সাথে সাথে আপনাকে ওপেনিং যে ব্যালেন্সটা আছে ইকুইটির, সেটাও আপনি একইভাবে সমাধান করতে হবে। অর্থাৎ রেট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশনটা আপনি এমনভাবে করবেন ট্রিটমেন্টটা যেন সেটা ইকুইটির যে ওপেনিং ব্যালেন্স আছে সেটাতে যেন এটার প্রভাব পড়ে। একটি এক্সাম্পল দিই, ধরেন হচ্ছে আপনি ইনভেন্টরি যদি আমরা বলি, সেটা হচ্ছে আপনার আর হচ্ছে যে গোডাউনে যে মজুদ আছে সেই মজুদের মালের ক্ষেত্রে আমরা কী করি, অনেক সময় সাপোজ আপনি ফিফো মেথডটা অ্যাপ্লাই করা হতো এতদিন ধরে। সো ফিফোটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে মালটা প্রথমে ঢুকেছে স্টোরে সেই মালটা আগে বের হবে। সো ইনভেন্টরি এই রুলটা দেখা গেলো যে এটা সেকেলে একটি ইনভেন্টরি সিস্টেম। হ্যাঁ, এক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় অনেক দামি মালামালও স্টোরে আগে ঢুকে, হ্যাঁ সেটা পরে ঢুকে কিন্তু আগে বের হয় না। সো এটা যখন দেখা গেল যে কিছু কিছু ইনভেন্টরির ক্ষেত্রে এই ফিফোটা আসলে জাস্টিফাইড কোনো মেথড না, তখন এখন যেটা বলা হয় কিছু কিছু ক্ষেত্রে ওয়েটেড অ্যাভারেজ, মানে যেটা সেটা হচ্ছে ওয়েটেড অনুযায়ী, পণ্যের মূল্য অনুযায়ী এবং সেটার প্রয়োজনীয়তা অনুযায়ী সেটাকে ওয়েটেড অ্যাভারেজ দিয়ে সেটাকে আগে আপনি স্টোর থেকে বের করতে পারেন। এই যে ওয়েটেড অ্যাভারেজটা এটা অনেকটা জাস্টিফাইড মনে হয়েছিল। সো আপনি যখন হচ্ছে যে ফিফো মেথডটা 3-4 বছর চলার পরে আপনি হঠাৎ করে সেখানে ওয়েটেড অ্যাভারেজ পলিসিটা আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তার মানে হচ্ছে এক্সিস্টিং যে অ্যাকাউন্টিং পলিসি সেটা আপনি চেঞ্জ করে নতুন ওয়েটেড অ্যাভারেজ পলিসি আপনি সেখানে অ্যাপ্লাই করতে যাচ্ছেন। সো সেই ক্ষেত্রে কোম্পানি একটা রেট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশন করবে, তার মাধ্যমে সে এমনভাবে পুরা ইনভেন্টরিটাকে সাজাবে যেন মনে হয় যে আগে যে ফিফো ছিল সেটা না, বরং মনে হবে যে সেটা ওয়েটেড অ্যাভারেজ শুরু থেকে অ্যাপ্লাই করা হয়েছিল এবং প্রথমে যে সেখানে ব্যালেন্সটা ছিল সেই ব্যালেন্সটার মধ্যে সেটার প্রভাব বিস্তার করবে। আশা করি রেট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশনটা আপনারা বুঝতে পেরেছেন। সো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের থার্ড যে বিষয়টা ওরা অনুমোদন দিয়েছে সেটা হচ্ছে আপনি এস্টিমেশনটাও আপনি চেঞ্জ করতে পারেন। অর্থাৎ হচ্ছে যে যদি কখনো পরিস্থিতির আলোকে মনে হয় যে এস্টিমেশনটা আমাদের ভুল ছিল, তখন আপনি নতুনটা এস্টিমেশনটা আপনি কী করতে পারেন, পরিবর্তন করতে পারেন। এই ক্ষেত্রে যে ট্রিটমেন্টটা আপনি করবেন সেটা হচ্ছে প্রসপেক্টিভ অ্যাপ্লিকেশন। আমরা রেট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশনটা বলছিলাম যে পুরনো পিছনের ইতিহাসটাকে আপনি সংশোধন করছেন, কিন্তু প্রসপেক্টিভ অ্যাপ্লিকেশন হচ্ছে বর্তমান এবং ভবিষ্যতের অ্যাপ্লিকেশনটাকে আপনি পরিবর্তন করবেন। অর্থাৎ আপনার যে এক্সিস্টিং পলিসি আছে, এক্সিস্টিং এস্টিমেশন আছে, সেটা দেখে আপনার মনে হচ্ছে যে এটা আপনাদের ভুল আছে, যখন এমন কিছু আবিষ্কার হলো তখন আপনি প্রসপেক্টিভ অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেটা আপনার এস্টিমেশনটাকে আপনি চেঞ্জ করতে পারেন। একটা এক্সাম্পল দিলে জিনিসটা ক্লিয়ার হবে। ধরুন হচ্ছে যে একটা মেশিন, সেই মেশিনটাকে 10 বছর লাইফ সাইকেল চিন্তা করা হয়েছিল, হঠাৎ করে দেখলেন একটা ইনফরমেশন আসলো যে হঠাৎ করে মানে হচ্ছে 2 বছর পরে একটা ইনফরমেশন আসলো যে মেশিনটার লাইফ সাইকেল আসলে 10 বছর নয়, মেশিনটার লাইফ সাইকেল হচ্ছে 5 বছর। সো অলরেডি কিন্তু 2 বছর চলে গেছে। সো আপনি যেভাবে ডিপ্রিসিয়েশন করেছিলেন 10 বছরের জন্য, এখন আপনি সেটাকে 5 বছরের জন্য ডিপ্রিসিয়েশন করবেন। অর্থাৎ অলরেডি 2 বছর চলে গেছে, তাহলে 5 বছর থেকে 2 বছর চলে গেলে আপনার হাতে আছে 3 বছর। সো বাকি 3 বছরে যে বাকি রেস্ট অ্যামাউন্ট আছে মেশিনটার ভ্যালু, সেটাকে আপনি ডিপ্রিসিয়েশন 3 বছরে সেটাকে কারেকশন করবেন। এই যে কারেকশনটা করলেন সেটা হচ্ছে আপনি এই যে অ্যাকাউন্টিং যে এস্টিমেশনটা সেটাকে আপনি চেঞ্জ করলেন এবং আইএএস মানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আপনাকে সেই অনুমোদন দিয়েছে। আমরা পরবর্তী যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে আপনার কারেকশন। অনেক সময় অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে অনেক ধরনের ভুলভ্রান্তি হতে পারে। এই ভুলভ্রান্তিটা হতে পারে আপনি যে পলিসি আপনি রিকগনিশন দিয়েছেন সেটার মধ্যে ভুল হতে পারে, আপনার মেজারমেন্টে ভুল হতে পারে, আপনার প্রেজেন্টেশনে ভুল হতে পারে, আপনার যে ডিসক্লোজার আছে ডিসক্লোজারে ভুল হতে পারে। আর এই ধরনের ভুলগুলোর মধ্যে থাকে কী ভুল জানেন, আপনার হচ্ছে যে অ্যারিথমেটিক মানে ম্যাথমেটিক্যাল মিস্টেক থাকে, আপনি কোনো কিছু ওভারলুক করতে পারেন, আপনার ফর্জারির কারণে এরর হতে পারে, অথবা মিস অ্যাপ্লিকেশনের মাধ্যমে পলিসি মিস অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেটার যেভাবে ট্রিটমেন্ট দেওয়ার দরকার সেই ট্রিটমেন্ট না দেওয়ার কারণে ভুলভ্রান্তি হতে পারে। সো এই ধরনের ভুলভ্রান্তির ক্ষেত্রে আমরা যেটা পূর্বে পড়েছিলাম রেট্রোস্পেক্টিভ রেট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশন আপনি অ্যাপ্লাই করবেন এবং রিস্টেটমেন্ট অ্যাপ্লিকেশন করবেন। রেট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশনটা হচ্ছে এমন যে আপনি এমনভাবে সেটাকে ট্রিটমেন্ট করবেন যেন প্রিভিয়াস যে সমস্ত যে পিরিয়ড ছিল সেগুলো সেখানে কারেকশন হবে, অ্যাট দ্য সেম টাইম বর্তমান যে পলিসি আছে সেটার মধ্যেও সেটার ইম্প্যাক্ট পড়বে এবং শুরু থেকে আপনার যে অ্যাসেট, লায়াবিলিটি এবং ইকুইটির সেটার ক্ষেত্রে এই জিনিসগুলোর প্রভাব পড়বে। আমরা যদি এক্সাম্পল দিই, ধরেন হচ্ছে যে একটা কোম্পানি যে ভুলে গেল যে সে তার হচ্ছে যে অ্যাক্রুয়াল ইন্টারেস্ট
এক্সপেন্স আছে সেটা সে কোনো এক বছর রেকর্ড করতে ভুলে গেল, তো অ্যাক্রুয়াল ইন্টারেস্ট এক্সপেন্সটাকে সে কী করলো, এক বছরের জন্য সে ভুলে গিয়েছিল, সেটা আবার সে কী করবে, তখন সে কারেকশন করার জন্য সে ইন্টারেস্ট এক্সপেন্স কী করবে, পরবর্তীতে রেকর্ড করবে, এবং সে যে এক বছর যে প্রফিটটা দিত সেই প্রফিটটা সে মাইনাস করে ফেলবে, রিডিউসিং দ্য প্রফিট। ফলে কী হয়ে গেল, আপনার যে এরর সেটা কারেকশন হয়ে যাবে। সো আমরা দেখলাম যে ইসলামী শরীয়ত বা লিগ্যাল আসপেক্টে যেটা বলা হয়, যে লয়ের ক্ষেত্রে যেটা বলা হয়ে থাকে যে লিগ্যালটা সাধারণত কনস্টিটিউশন দেখবে, কনস্টিটিউশনের পরে তারা অনেক সময় কাস্টমারের রুলসকে তারা ফলো করে, কাস্টমসকে অনেক সময় তারা দেখে যে প্রিসিডেন্স দেখে, যে প্রিভিয়াস জাজদের যে প্রিসিডেন্সগুলো আছে তারা যে ভার্ডিক্টগুলো দিয়েছিল সেগুলো তারা দেখে। সো একইভাবে অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো মেনটেন করা হয়। অর্থাৎ হচ্ছে আপনার কোনো পলিসি ভুল হতে পারে, নতুন পলিসি আসতে পারে, আপনার স্টেটমেন্টে ভুল হতে পারে, আপনার এরর আসতে পারে, সেই জিনিসগুলো কারেকশনের একটা পলিসি আছে। হ্যাঁ, সেই পলিসিগুলো অ্যাকাউন্টিং, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 8 নাম্বার তাদের যে রুলস আছে সেই রুলের মধ্যে সেই জিনিসগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছে। এখন আপনি যে এই যে কারেকশনগুলো করলেন, আপনি যে নতুন পলিসি আনলেন, আপনি যে পলিসি চেঞ্জ করলেন, আপনি যে এস্টিমেশন চেঞ্জ করলেন, আপনি যে এরর কারেকশন করলেন, এটা কিন্তু আপনাকে কী করতে হয়, আপনাকে হচ্ছে স্টেটমেন্ট আপনাকে সেটা ডিসক্লোজার দিতে হয়। অর্থাৎ আপনি সেটা স্বীকার করবেন যে আমি এই চেঞ্জগুলো এনেছি। সো চেঞ্জগুলো আপনি যদি আপনি অ্যাকাউন্টিং পলিসির মধ্যে চেঞ্জ আনেন, তাহলে আপনি কী ধরনের চেঞ্জ আনছেন সেটা আপনাকে দিতে হবে। আপনি কেন চেঞ্জ আনতেন সেই বিষয়টা আপনাকে বলতে হবে, যে এটা আমি যে চেঞ্জটা এনেছি, বর্তমানে পলিসিটা চেঞ্জ করেছি, সেটা অনেক বেশি রিলায়েবল এবং সেটা রিলেভেন্ট, এবং যে ইনফরমেশনটা ছিল সেটাও জাস্টিফাইড এবং রিলেভেন্ট। সো এবং সেটার কারণে এই যে আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্টে যে চেঞ্জগুলো এসেছে সেই চেঞ্জগুলোও আপনাকে উল্লেখ করতে হবে। সো আপনি অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ করলে কী কী আপনাকে ডিসক্লোজার দিতে হবে, কী কী উল্লেখ করতে হবে স্টেটমেন্টের মধ্যে, সেগুলো বলা হলো। এরপর আপনি যেটা হচ্ছে অনেক সময় অ্যাকাউন্টিং এস্টিমেশনে আপনার ভুল হতে পারে, সেটা আপনি চেঞ্জ করবেন। সো আপনি যদি চেঞ্জ করেন, সেখানেও আপনাকে কী ধরনের চেঞ্জ আপনি করলেন এস্টিমেশনের মধ্যে, এবং সেটার কারণে অ্যামাউন্টে কী ধরনের পরিবর্তন হলো সেটাও আপনাকে ডিসক্লোজার দিতে হবে। আবার এররও আপনার হতে পারে। সো এরর যদি হয়, সেখানেও আপনাকে ডিসক্লোজার দিতে হবে যে আপনার পূর্ববর্তী কী ভুল ছিল সেটা আপনাকে উল্লেখ করতে হবে, এবং বর্তমান কারেকশনের মাধ্যমে আপনার কোন ধরনের সমস্যা, মানে কী পরিমাণে অ্যামাউন্ট চেঞ্জ হলো সেই অ্যামাউন্টটা আপনাকে উল্লেখ করতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এই যে আপনি এররটা কারেকশন করলেন, তার ফলে যে ইপিএস, আর্নিং পার শেয়ারের মধ্যে কী ধরনের ইফেক্ট পড়েছে সেটা আপনাকে ক্লিয়ার করতে হবে, সেটা আপনাকে ডিসক্লোজারে অ্যাকাউন্টিং স্টেটমেন্টের মধ্যে সেটা আপনাকে ডিসক্লোজার দিতে হবে, অর্থাৎ সেটা আপনাকে নোট আকারে সেটা উল্লেখ করতে হবে। সো আমরা দেখলাম সেটা হচ্ছে যে আসলে যে ধরনের আইন বা পলিসি যেটাই হোক না কেন, সেটা কিন্তু একেবারেই বিধিবদ্ধ বা সেটা কখনো চেঞ্জ করা যাবে বিষয়টা এমন না। শরিয়া আইনের ক্ষেত্রে যেমন কী হতে পারে, সেটা আপনার হচ্ছে যে মডিফিকেশন হতে পারে সময়ের আলোকে, ঠিক একইভাবে আমরা দেখি যে লিগ্যাল ক্ষেত্রেও সময়ের আলোকে, পরিস্থিতির আলোকে, বাস্তবতার আলোকে নতুন জিনিস উদ্ভাবন চেঞ্জ হতে পারে। ঠিক অ্যাকাউন্টিংয়ের তথ্যের মধ্যেও যদি নতুন কোনো তথ্য আসে, নতুন কোনো বাস্তবতা চলে আসে, তখন সেটা চেঞ্জ হতে পারে। আর এটার জন্যই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং বোর্ড যারা আছে, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং যে সিস্টেম, তারপর হচ্ছে যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড যারা আছে, তারা তাদের 8 নাম্বার পলিসির মাধ্যমে এই জিনিসটা ক্লিয়ার করেছে। আশা করি আমরা অ্যাকাউন্টিংয়ের যে পলিসিগুলো আছে সেটা যে একেবারে রিজিড নয় এবং সেটা যে পরিবর্তনযোগ্য সেই বিষয়টা আমরা বুঝতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।